বন্ধুরা, আজ 2 অক্টোবর মহালয়া। পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। আজকের দিন একদম ভোরবেলায় আমরা রওনা দিলাম চন্দ্রশিলার উদ্দেশ্যে। ঠান্ডা হয়ে যাচ্ছে। আমাদের আজকের উদ্দেশ্য ছিল চন্দ্রশিলায় সানরাইজ দেখা। তাই জন্য আমরা অনেক আগে, মানে একদম ভোরবেলায়, যখনও আলো ফোটেনি, সেই সময় বেরিয়ে পড়লাম চন্দ্রশিলার দিকে। আরো আছে। আমরা ভোর প্রায় 4:40, 4:30, 4:40 নাগাদ রওনা দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমরা টর্চ নিয়ে টর্চের আলোতে এগোচ্ছিলাম। এবং এই রাস্তাটা সম্পর্কে বলে দিই, এই চন্দ্রশিলার রাস্তাটা তুঙ্গনাথের থেকেও খুব ভয়ঙ্কর। কারণ এখানে রাস্তা প্রায় নেই বললেই চলে। কিছু, একে তো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না, তার মধ্যে রাস্তার অবস্থাও খুব একটা ভালো ছিল না। ভরসা ছিল আমাদের আগেও কিছু দল যাচ্ছিল, যাতে দূর থেকে আমরা শুধু তাদের মোবাইল কিংবা টর্চের আলো দেখতে পাচ্ছিলাম। ঠিক সেরকমও আমাদের টর্চের আলো এবং মোবাইলের আলো দেখে আমাদের পিছনের লোকরা আমাদেরকে ফলো করছিল। কিছু কিছু জায়গায় আমাদের আবার গিয়ে ব্যাক করে আসতে হচ্ছিল, কারণ আমরা ভুল পথে চলে যাচ্ছিলাম। তো অন্ধকারে গেলে এই প্রবলেমটা হচ্ছিল। বাবা চলো 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 চলো, কতগুলো পিক দেখা যাচ্ছে, তাড়াতাড়ি। यस, सच में उठते। सुबह उठा के उसको लेके आए, बोल रहा था नहीं सोना है सोना है। प्लीज जल्दी चलो बाबा चलो, চলে এসেছি ফাইনালি। আমরা সূর্যোদয়ের আগেই পৌঁছে গেছিলাম চন্দ্রশিলায়। আমাদের পৌঁছাতে চন্দ্রশিলায় প্রায় 1 ঘন্টা মতন টাইম লেগেছিল। ওখানে গিয়ে দেখেছিলাম আমাদের থেকেও আগে অনেকেই এসে সূর্যোদয় দেখার জন্য অলরেডি ভিড় করে আছে। আমরা ফাইনালি পৌঁছে গেছি চন্দ্রশিলাতে। সামনে মানে প্রচণ্ড রাস্তাটা খারাপ, একে তো খাড়াই, তার মধ্যে রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা পুরো অন্ধকারে বেরিয়েছিলাম টর্চ জেলে, কিচ্ছু রাস্তা দেখা যাচ্ছিল না। সামটাইমস মনে হচ্ছিল ব্যাক করি, বাট ফাইনালি চলে এসেছি। বাট রিলিজ ইটস হোয়াট, দেখো কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। আমি ভাবিনি কই না চন্দ্রশিলা আসতে পারবো, কোনোদিনও কোনো ট্রেকিং কিচ্ছু করিনি। সেখানে তুঙ্গনাথ আসতে অবস্থা খারাপ, কাল সারা রাত ঘুমাতে পারিনি পা ব্যথার জন্য। বাট তাও সকালবেলা মনে হয়েছিল যে এত দূর এসে আর একটু যাবো না। না, পুরো 360 ডিগ্রি ভিউ দেখা যাচ্ছে। এই চন্দ্রশিলার বিশেষত্ব হলো এখান থেকে পাহাড়ের 360 ডিগ্রি ভিউ দেখা যায়। যদিও কিছু কিছু জায়গায় মেঘের জন্য আমরা পুরোপুরি 360 ডিগ্রি ভিউ দেখতে পাইনি, তবুও যা দেখেছি সেটাই যথেষ্ট ছিল।
সূর্যের ফার্স্ট রে পড়ছে আস্তে আস্তে, পুরো গোল্ডেন হচ্ছে দেখা যাচ্ছে। এবার দেখুন সেই স্বর্গীয় দৃশ্য, যে মুহূর্তে সূর্য উঠছিল। আর এদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পাহাড়ে রেগুলো পড়ে কিভাবে পাহাড়ের কালারটা চেঞ্জ হচ্ছে সেটা দেখুন। অবশেষে আমরা সানরাইজ দেখেছি। অসাধারণ অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি। এই দিক থেকে সূর্যটা উঠলো আর পুরো রেটা পাহাড়গুলোর ওপর পড়ছিল, দারুণ লাগছিল। এত কষ্ট করে ওঠা সার্থক হলো, সত্যি সত্যি দারুণ লাগছিল। চন্দ্রদেবের মন্দির, এই যে চন্দ্রশিলার মন্দির। এখানে চন্দ্রদেবকে অভিশাপ দেওয়ার পর তিনি এখানে তপস্যা করেছিলেন এবং শোনা যায় যে রামও এখানে তপস্যা করেছিলেন নাকি। এই সেই মন্দির। পাহাড়ে রেটা ছড়িয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে। আজ 2 অক্টোবর, আজকে আমাদের মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের শুরু। সেই সময় আমরা ভোর 4:30 সময়, 4:30 না, 4:45 প্রায় বেরিয়ে 5:45 নাগাদ এখানে এসে পৌঁছাই। তারপর সানরাইজ দেখি। দেবী পক্ষের সূচনাটা আমাদের খুব সুন্দরভাবে হয়। আশা করছি এবার দেবী মর্তের সমস্ত ওষুধদের বিনাশ করে আমাদের মঙ্গল করবেন। রাস্তাগুলো খুবই বাজে, সেরকম কোনো রাস্তাই নেই, তার মধ্যে স্লিপ কাটছে। এবং সন্দেশ 5-7 বছর বয়সে আমাদের চ্যাম্পিয়ন সব কিছু করে দেখিয়েছে। রাতের বেলায় কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই অন্ধকারে এত দূর উঠেছে। শুধু নিজেই না, আশপাশের লোককেও ইন্সপায়ার করেছে। কালকে তুঙ্গনাথ ওখানি উঠে হেঁটে হেঁটে ওঠা, প্লাস আজকে ভোর রাতে চন্দ্রশিলা হেঁটে হেঁটে ওঠা, দারুণ। ও শুধু নিজে একাই ওঠেনি, আশপাশের লোককেও পুরো ইন্সপিরেশন দিয়েছে।
আজকে যাবো চারিদিকে চারিদিকে ভিউটা দেখুন পুরো। কথিত আছে পুরাণে রাম রাবণকে যুদ্ধে পরাজিত করে এখানে এসে তপস্যা করেছিলেন। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে উঠেছিলাম, দেখতে পাচ্ছেন সব নামছে, আবার এই রাস্তা দিয়ে নামতে হবে। তো ওঠার সময় খুবই কষ্ট হয়ে গেছিলো, কারণ একে সেরকম রাস্তাই নেই, তার উপর খুব খাড়াই এবং অন্ধকার ছিল। আর বারবার বলছি আমরা কোনোদিনও ট্রেক করিনি, ফলে আমাদের অবস্থা খুব খারাপ। এই অন্ধকারে আমরা এসেছিলাম। এবার আস্তে আস্তে আমরা নিচে নামবো। আমরা ওঠার সময় অন্ধকারে টর্চ এবং মোবাইল জ্বালিয়ে চলে গেছিলাম। রাস্তাটা অত ভালো বুঝতে পারিনি, বাট যখন নামছিলাম তখন চারিদিকে আলো ছিল এবং সেই সময় দেখলাম সত্যি রাস্তাটা খুবই ভয়ঙ্কর ছিল। এই রাস্তা দিয়ে আমরা ওই সকালবেলায় মানে ওই ভোর রাতে আমরা গিয়েছিলাম। এই রাস্তা দিয়ে আমরা অন্ধকারে হেঁটে হেঁটে উঠেছিলাম। এখন তো রাস্তা ভালো হয়ে গেছে, বাট রাস্তাটা দেখুন কিরকম অবস্থা। আরে হাত চালে কি করে হবে বাবা পড়ে যাবি বাবা। ওই দেখ হেলিকপ্টার যাচ্ছে, পুরো মাছির মতো লাগছে। ওই যে হেলিকপ্টার যাচ্ছে। আস্তে আস্তে আস্তে। সাইড দাও। অবশেষে আমরা এসে গেছি, প্রায় ব্যাক করেছি মন্দিরের সামনে। আমাদের আসতে টাইম লাগলো 10-20 ঘন্টা মতন টাইম লাগলো আসতে। যাওয়ার সময় লেগেছিল 1 ঘন্টা 5 মিনিট, আসার সময় লাগলো আধ ঘন্টা মতন। আধ ঘন্টা পুরোপুরি হয়নি, 27-28 মিনিট মতো লেগেছে। বাট অসাধারণ এক্সপিরিয়েন্স, দারুণ লেগেছে। এই যে মন্দিরের পাশ দিয়ে আমরা এখন ব্যাক করছি, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স নিয়ে ব্যাক করছি। ইভেন সকালে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যখন, তখনও আমি ভাবছিলাম আমি পারবো না যেতে, কারণ সারা রাত পা ব্যথার জন্য ঘুম হয়নি। বাট তারপর মনে হয়েছিল এত দূর যখন এসেছি
তো কষ্ট করে যাই এবং সেই কষ্ট সার্থক হয়েছে। দারুণ এক্সপিরিয়েন্স করে আমরা সবাই ফিরছি। এখন একটু গিয়ে রেস্ট টেস্ট নিয়ে নিচে চোপতা নেমে যাব। আজকে আমাদের নাইট স্টে শাড়ি ভিলেজে আজকে আমরা নাইট স্টে করব। কালকে যখন আমরা এখানে এসেছিলাম তখন পুরো মেঘে ঢাকা ছিল, দেখা যায়নি। এখনও মেঘ আছে, বাট তাও দেখুন এই যে এখানে জাস্ট ব্যালকনিতে এরকম একটা ভিউ দেখা যায়, অসাধারণ। মানে আমরা কালকে যতক্ষণ না রুমে ছিলাম, রাত্রে ঘুমানোর সময় শুধু রুমে ছিলাম, বাকি সময়টা আমরা এই ব্যালকনিতেই বসেছিলাম। সামনের ভিউটা অসাধারণ লাগছে। এই যে ইয়েতে দেখুন ভ্যালিটা দেখুন, আর এই যে এদিকে চৌখাম্বা। সাধারণ হোটেলটা রেটটা একটু বেশি লেগেছিল আমাদের, বাট হোটেলের স্টাফদের ব্যবহারও ভালো। যখনই যা চেয়েছে ওরা ওদের সাধ্য মতন আমাদের অ্যারেঞ্জ করে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের তুঙ্গনাথে বাবার আশীর্বাদে আমাদের ভালোই গেল। জানি না আবার আসতে পারবো কি না তুঙ্গনাথ বাবাকে দেখতে আসতে পারবো কি না, বাট যা দেখলাম, যা পেলাম, মন ভরে দেখলাম, মন ভরে নিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ স্বস্তিকা। আজকে 2 অক্টোবর। আজ সকালবেলায় অলরেডি আপনাদের দেখিয়েছিলাম যে আমরা ভোর রাতে উঠে চন্দ্রশিলা গেছিলাম। কীরকম রাস্তা ছিল, মানে রাস্তা ছিলই না আর কি, সেরকম স্টিপ ছিল রাস্তা। হয়তো আপনারা অনেকেই গেছেন এবং অনেকের কাছেই হয়তো এই জার্নিটা খুব একটা প্রবলেমেটিক নয়, বাট আমার কাছে এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট মনে হয়েছে। এবং অত কষ্ট করে যাওয়ার পরে ওখানে এরকম স্বর্গীয় দৃশ্য দেখা, এটা আমার কাছে বিশাল 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 বড় অ্যাচিভমেন্ট। সো আজকে আমরা খুবই খুশি। আজকে আমরা নেমে যাচ্ছি নিচে, চোপতা চলে যাব। চোপতা থেকে ডিরেক্ট আমরা শাড়ি ভিলেজ আজকে এখান থেকে যাব। যাওয়ার আগে একটু মন্দিরটা দর্শন করতে আসলাম। আপনারাও আমার সঙ্গে এবারের মতো মন্দিরটা দর্শন করে নিন। আপনারা সবাই জানেন তুঙ্গনাথ হচ্ছে পঞ্চকেদারে 3য় কেদার। এখানে শিবের বাহু পূজা হয় এবং পৌরাণিক মতানুসারে কৌরব এবং পাণ্ডবদের যখন যুদ্ধ হয়েছিল, পাণ্ডবরা কৌরবদের মেরেছিল এবং তার সঙ্গে অনেক নিরীহ লোকও মারা গেছিল সেই যুদ্ধে। তো শিব পাণ্ডবদের ওপর খুবই ক্রুদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু পাণ্ডবরা জানতেন যে তারা পাপ কাজ করেছেন এবং একমাত্র শিবই, ভোলেনাথই ক্ষমা করতে পারেন। তাই পাণ্ডবরা বেরিয়ে পড়ল ভোলেনাথের খোঁজে। কিন্তু শিব আগে থাকতেই জানতেন যে পাণ্ডবরা তার খোঁজে আসবে, মানে শিব কী করলেন, তিনি লুকিয়ে পড়লেন গুপ্তকাশীতে, নন্দী রূপে তিনি লুকিয়ে পড়লেন। অলরেডি আপনাদের দেখিয়েছিলাম মুখী মঠের গুপ্তকাশীটা, সেখানে শিব নন্দী রূপ নিয়ে লুকিয়েছিলেন। পাণ্ডবরাও খুঁজতে খুঁজতে এই গাড়োয়াল রেঞ্জে চলে আসলেন শিবকে খুঁজতে খুঁজতে। সেখানে ভীম বুঝতে পারল, ভীম শিবকে চিনতে পারলেন যে শিব নন্দী রূপে ওখানে ঘুরে বেড়াচ্ছিলেন। ভীম যেই শিবকে দেখলেন, অমনি ভীম গিয়ে ছুটে গিয়ে শিবকে জড়িয়ে ধরলেন। শিবও ভীমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক ধস্তাধস্তি হলো, যেটা হয় আর কি স্বাভাবিক। রক্ষা পাওয়ার জন্য ভীম, যেহেতু শিব ঠাকুরকে ধরেছিলেন, শিব ঠাকুর ছিটকে 5 জায়গায় বিভক্ত হয়ে 5 জায়গায় আবির্ভূত হলেন। পাণ্ডবরা সেই 5 জায়গা শিবের মন্দির তৈরি করলেন এবং সেই 5 জায়গায় আমরা জানি পঞ্চ কেদার হিসেবে ফেমাস। এখানে এটা হচ্ছে তুঙ্গনাথ, এটা হচ্ছে হলো 3য় কেদার। এখানে শিবের বাহু পুজো হয়। বাহু এখানে পড়েছিল, মানে ওই ষাঁড়ের আর কি বাহু পড়েছিল, তো এখানে বাহু পুজো হয়। এছাড়াও আছে প্রথম কেদারনাথ, এছাড়াও রুদ্রনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, আরও সব রয়েছে। তো আপাতত আমাদের একটাই মাত্র কেদার দেখা সম্ভব হয়েছে, সেটা হচ্ছে হলো পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত
শিব মন্দির বা কেদার তুঙ্গনাথ। যদি তুঙ্গনাথ বাবা আবার টানে তো আবার আসবো এবং আবার আপনাদের তখন আমাদের জার্নি শেয়ার করবো আপনাদের সাথে। আপাতত এই অবধি, চলুন আস্তে আস্তে আমরা এবার নিচে যাই চোপতার দিকে। দেখা হবে রাস্তায়, চলুন যাওয়া যাক। বাবা আসতে আমরা এখন তুঙ্গনাথ ছেড়ে যাচ্ছি চোপতার দিকে। এখন ঘড়িতে বাজে, চোপতার দিকে তো যাচ্ছি না। হ্যাঁ আমরা এখন চোপতার দিকে যাচ্ছি। আবার বাড়ি ফিরবো? হ্যাঁ বাড়ি ফিরবো? এখন ঘড়িতে বাজে 10:20। আমরা এখন তুঙ্গনাথ ছেড়ে চোপতার দিকে যাচ্ছি। এখন 10:20 বাজে। আসার সময় তো আমাদের 3 ঘন্টা লেগেছিল, দেখি যাওয়ার সময় কতক্ষণ লাগে। অবশেষে আমরা তুঙ্গনাথ থেকে ফেরার রাস্তা ধরলাম। একটা অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় করি। কোশ্মিনকালে কখনো ট্রেক না করে পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত শিব মন্দিরে যাওয়া এবং সেখান থেকে চন্দ্রশিলায় যাওয়া, এটা আমার কাছে খুব বড় পাওনা ছিল। যাওয়ার দিন আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হলো আপনারা যখন এখানে আসবেন তখন কোনো খাবার জিনিস আলাদা করে ক্যারি করার দরকার নেই, কারণ এখানে রাস্তায় বেশ কিছু দোকান পড়ে, সেখানে জলের বোতল, চকলেট এবং চা, কফি, ম্যাগি সবই আপনারা পেয়ে যাবেন। তো আলাদা করে ব্যাগের ওয়েট বাড়িয়ে সেসব আনার দরকার নেই। যদিও সেগুলোর রেটটা একটু নিচের তুলনায় বেশি, তবু আমার মনে হয়েছিল যে ব্যাগ ভারী করে এগুলোর আনার কোনো প্রয়োজন নেই। যাওয়ার সময় আপনাদেরকে যে বুগিয়ালটা দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আসার সময় এই বুগিয়ালটা একটু এক্সপ্লোর করে দেখব, সেই বুগিয়ালটা একটু আমাদের পাঁচ পাখির চোখে আপনারাও দেখে নিন। ফাইনালি আমরা আজকে ট্রেক কমপ্লিট করে চলে আসলাম। নামার সময় প্রায় লেগেছে আমাদের অনেকটা টাইমই লেগেছে। আমরা মাঝখানে ড্রোন শটও নিয়েছিলাম, সব মিলিয়ে প্রায় 2.5 ঘন্টা মতো লেগেছে আমাদের। এবার আমরা যাচ্ছি শাড়ি ভিলেজের দিকে। নেক্সট ট্রেক আমাদের দেওরিয়াতাল। এখন যেটা দেখছেন সেটি হলো মেইন চোপতা ভ্যালি, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। আমরা এখন শাড়ি ভিলেজে পৌঁছে গেছি। আমাদের আজকের আস্তানা ক্যাফে ব্রুয়ান্স, সেটা মেন যে দেউরিয়া তাল ট্র্যাক আছে, তার ট্র্যাকটা দিয়ে কিছুটা ওপরে, প্রায় এনারা বলছেন 500 মিটার ওপরে। তো দেখি কতখানি হয়। আমরা
যাচ্ছি। আমরা এখন এসে গেছি ক্যাফে বুয়ান্সে। এইটা আমাদের ঘর। ঘরটা কি সুন্দর দেখুন, মনে হয় পুরো পাথর কেটে কেটে বানানো মনে হচ্ছে। আর একটা বড় সাইজের বেড আছে। ঘরটা অনেকটাই বড়। এখানে বেশ একটা সুন্দর বসার জায়গা আছে। সন্দেশকে বলছিলাম যে ওর খেলার জন্য খুব সুন্দর একটা জায়গা। আর একটা টেবিল দেওয়া আছে। হিটার, রুম হিটার আছে, স্ট্যান্ড ফ্যান রয়েছে, এমনি ফ্যানও আছে। এখানে একটা ওয়ার্ড্রব আছে। আর এই যে ওয়াশরুমটাও খুব সুন্দর, অনেকটাই বড়, খুব সুন্দর ওয়াশরুম। যদিও গিজার নেই, গিজার আছে বললাম। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর সব কিছু। দারুণ। দেখেছেন পুরো পাথর কেটে কেটে বানানো। ঢোকার পরপরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হচ্ছে। এই বুয়ান্স যে ফুলটা, ওর জুস, খুব সুন্দর। আজকে আমরা পুরো রেস্ট নেব। এখান থেকে দেওলিয়াতাল ট্রেক থেকে এই জায়গাটা দূরত্ব 500 মিটার নাকি। বাট এইটুকু উঠতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমি এই লাস্ট 2 দিন ধরে প্রচুর চাপ গেছে, আমি আর পাচ্ছি না। আমার এইটুকু করতেই অবস্থা খারাপ হয়ে গেছে। এখানে এসে হোটেলের লোকেরা বলেছে যে চন্দ্রশিলা ট্রেক করার পর এটা কিছুই না। বাট আমার যেহেতু ওরকম কিছুই করার অভ্যাস নেই, আমার খুব মানে এইটুকুতেই খুব পা ব্যথা করছে। যাই হোক, আজকে পুরো দিনটা রেস্ট নেবো। তারপর কালকে যদি সব ঠিক থাকে তাহলে কালকে দেওরিয়াতাল ট্রেকটা করব। আর এখানে সুন্দর একটা ব্যালকনি আছে। এই যে সন্দেশ আর সৌভিক বসে আছে। আর এই সামনে ভিউটা খুব সুন্দর। ঠিক আছে, এখন অবধি এইটুকুই। এরপরে অ্যাক্টিভিটি পরে শেয়ার করছি।